আসসালামু আলাইকুম। প্রিয় সুধী, চোখের আলো আধার হবে ম্লান। প্রতি শনিবার রাত 10টার নিয়মিত এই আয়োজনে আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ। আজকে রেটিনার যত রোগ, করণীয় ও প্রতিকার এই বিষয় নিয়ে কথা বলার জন্য গেস্ট এক্সপার্ট হিসেবে আমার সাথে যিনি যুক্ত হবেন তিনি আপনাদের অতি পরিচিত মুখ। তিনি সহযোগী অধ্যাপক ডক্টর তারিক রেজা আলী। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছেন। এছাড়াও স্যারের একটি পরিচয় আছে, তিনি আমাদের চক্ষু সমাজের যে অপথলমোলজিক্যাল সোসাইটি অফ বাংলাদেশ এর মহাসচিব। স্যার, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, একদম পরিষ্কার শুনতে পাচ্ছি ডক্টর সাহেব। আপনাকে আপনার মূল্যবান সময় থেকে সময় বের করে আপনি আমাদের রাজ টিভির এই আমার যে অনুষ্ঠানটা চোখের আলো আধার হবে ম্লান, অ্যারিস্টো ভিশনের পৃষ্ঠপোষকতা নিয়মিতভাবে হয়, এখানে আপনি সময় দিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। না, আপনাদেরকে ধন্যবাদ আমাকে এখানে ইনভাইট করার জন্য। রাজ টিভির সঙ্গে আমার অনেক দিনের সম্পর্ক। ডক্টর সাহেদের সঙ্গে বোধহয় আজকেই প্রথম, কিন্তু এছাড়াও এসছি। তো আমি আসলে কৃতজ্ঞ আপনাদের কাছে। ধন্যবাদ স্যার। আপনাকে পেয়ে প্রথমে আমি সাধারণ মানুষের হয়ে কিছু প্রশ্ন করব। এই অনুষ্ঠানটি আপনাকে দেখার জন্য অনেক মানুষ সংযুক্ত হয়েছেন। এরই মধ্যে রেটিনা চোখের কোন অংশকে আমরা বুঝি রেটিনা বলতে, বা রেটিনার কাজটা কি? অত্যন্ত সুন্দর প্রশ্ন, এবং এটা না বুঝলে আমরা আজকের এই আলোচনাটা সঠিকভাবে আমরা এগোতে পারবো না। আমি যেটা খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করি, দেখুন আমার হাতে এটাকে আমি যদি কল্পনা করি, এটা আমার একটা চোখ, একদম চোখের সাইজের মতোই। চোখের এই সামনের অংশটাকে আমরা বলি কর্নিয়া, যেটা একদম স্বচ্ছ একটা অংশ। তার পিছনে থাকে লেন্স। লেন্সের পিছনে ওই যে ভিতরে লাল রঙের ওই ছবি আঁকা, ওটা হচ্ছে আমার রেটিনা। তাহলে লাইট কর্নিয়া এবং লেন্স ভেদ করে রেটিনার উপরে পড়বে, তখন একটা ছবি তৈরি হবে। সেই ছবিটা এই নার্ভ দাগ থাকে এখানে একটা, সেই নার্ভ দিয়ে আমার ব্রেইনের সঙ্গে সংযুক্ত, তখন আমি দেখতে পাই। অর্থাৎ এই রেটিনা আমরা আমাদের আগে যে ফিল্মের যে ছবি তুলতাম, সেই ফিল্মের সঙ্গে আমরা তুলনা করতে পারি। অর্থাৎ রেটিনা হচ্ছে ফিল্মের মতো, যেখানে ছবিটা তৈরি হয়, তারপরে সেটা ব্রেইনে গেলে পরে আমরা দেখতে পাই। সো রেটিনা হচ্ছে চোখের ভিতরের সবচেয়ে সংবেদনশীল যে পর্দাটি, তাকে আমরা বলি রেটিনা। চমৎকার, আপনি খুব চমৎকারভাবে একটি মডেল দিয়ে সাধারণ মানুষকে বুঝিয়ে দিয়েছেন আসলে রেটিনাটা কি। স্যার, আপনার কথাতেই আসি। আপনি বলেছেন এটা একটি সংবেদনশীল পর্দা এবং চোখের সবচেয়ে পিছনের একটি অংশ। একটি রোগী এই পিছনের অংশে যদি কোনো রোগে আক্রান্ত হয় বা কোনো সমস্যাজনিত কারণে পড়েন, উনি কি উপসর্গ নিয়ে আপনার কাছে আসবে? অত্যন্ত সুন্দর প্রশ্ন ডক্টর সাহেব। রেটিনা, এই যে আমরা চোখটা একটা ছোট্ট জায়গা, কিন্তু সেই রেটিনার সবচেয়ে ভালো যে জায়গাটা, যেখান থেকে আমি সবচেয়ে ভালো দেখি, সেই অংশটার নাম হচ্ছে ম্যাকুলা। MACULA। এই ম্যাকুলা, এই অংশটুক যদি আমার ভালো থাকে, তাহলে কিন্তু আমি ভালো দেখব। অর্থাৎ এমন অনেক রোগ আছে যেখানে ম্যাকুলা ইনভলভড হয়নি, রোগী কিন্তু কিছু বুঝবে না। কিন্তু ম্যাকুলা যদি ইনভলভড হয়, তখন অবশ্যই রোগী কম দেখবে। আমাদের কাছে সবচেয়ে বেশি যে উপসর্গ নিয়ে রোগীরা আসে, সেটা হচ্ছে আমি দেখতে পাচ্ছি না, আমি ঝাপসা দেখছি, অথবা আমার চোখের সামনে যেন কি একটা আবরণ, মনে হচ্ছে ওই আবরণটা সরিয়ে দিলেই আমি ভালো দেখব। অথবা আমি আপনার চেহারাটা দেখতে পাচ্ছি স্যার, কিন্তু আপনার মুখটা দেখতে পাচ্ছি না। আমি আমার ছেলে যে পাশে বসে আছে সেটা দেখতে পাচ্ছি, ছেলের মুখটা দেখতে পাচ্ছি না। এইরকম কমপ্লেন নিয়ে আমাদের রোগীরা আমাদের কাছে আসে, রেটিনার রোগীরা। চমৎকার স্যার। একজন লোক ৪৫ বছর বয়স, হঠাৎ করে সে ঘুম থেকে উঠে কম দেখছে, কারণ কি?
এর অনেক কারণ হতে পারে। এটার জন্য রেটিনার রোগ হতে পারে, এটার জন্য নার্ভের রোগ হতে পারে। আমরা যদি রেটিনার রোগ চিন্তা করি, সবচেয়ে আগে চিন্তা করব যে রেটিনায় একটা রক্তক্ষরণ হয়ে গেল কিনা, অথবা রেটিনাটা ছিঁড়ে গেল কিনা। আপনি জানেন যে রক্তনালীতে রক্ত যাচ্ছে, সেই রক্তনালীটা যদি কোনো কারণে বন্ধ হয়ে যায়, তাহলে আমরা সেই রক্তনালীর সেই বন্ধটাকে সরিয়ে দেওয়ার জন্য ব্লাড ফ্লো আরো বেড়ে যাবে। বাড়তে বাড়তে একটা পর্যায়ে সে ওই ফ্লোটা, তার যে আবরণ, যে বন্ধনটা, সেটাকে ভেঙে ফেলবে। তখনই কিন্তু রক্তনালী ছিঁড়ে যাবে। সঙ্গে সঙ্গে ম্যাকুলা ইনভলভড হলে সেই রোগী আর চোখে দেখবে না। রোগী বলবে, আমি তো ঘুমালাম তখনও চোখে দেখি, ঘুম থেকে উঠে দেখি যে আর কিছু চোখে দেখছি না। এটা একটা রোগ। 2 নাম্বার, আমার ডায়াবেটিক পেশেন্টরা, তারা কমপ্লেন করে কি, আগের দিন বিকেলেও তো আমি সব কাজ করলাম, রাতে ঘুমালাম, নামাজ পড়লাম, ঘুম থেকে উঠে দেখি যে রক্তে ভরে গেছে চোখ, আমি সামনে লাল দেখতে পাচ্ছি, আমি আর কিছু দেখছি না। এটা কিন্তু ডায়াবেটিক পেশেন্টদেরও হতে পারে। আরেকটা যেটা বললাম সেটা হচ্ছে রেটিনাল ডিটাচমেন্ট, অর্থাৎ রেটিনাটা তো চোখের গায়ের মধ্যে একদম শক্তভাবে লাগানো থাকে। যেমন দেয়ালে যদি আমরা কোনো একটা কাগজ লাগাই, কাগজটাকে যদি টান দিয়ে সরিয়ে ফেলি, ঠিক সেরকম চোখের যে চোখের যে দেয়াল, সেখান থেকে আমার রেটিনাটা সরে চলে আসতে পারে বিভিন্ন কারণে। সাধারণত যারা মাইনাস পাওয়ার, -5, -6, তাদের এই রোগটা হতে পারে, অথবা আঘাত পেলেও হতে পারে। ক্রিকেট বল লেগেছিল 6 মাস আগে, 6 মাস পরে রেটিনা ছিঁড়ে গেল। অথবা একটা ছেলেরা ক্রিকেট বল খেলছিল, সে বলটা এসে আমার চোখে লাগলো, তারপরেও কিন্তু এটা হতে পারে। সো এই সমস্ত যে কারণগুলি, একটা বললাম আমরা রেটিনার রক্তনালী ছিঁড়ে যাওয়া, একটা বললাম ডায়াবেটিক পেশেন্টদের হঠাৎ করে রক্তক্ষরণ, আরেকটা বললাম রেটিনা ছিঁড়ে যাওয়া। এই 3টা কারণেই হঠাৎ করে 45 বছরের ওই লোকটি হঠাৎ করে চোখে কম দেখতে পারে বা অন্ধই হয়ে যেতে পারে। চমৎকার বলেছেন আপনি। আসলে আমাদের এই অনুষ্ঠানটা স্যার সচেতনামূলক অনুষ্ঠান। আমরা কি করলে কি হবে, আমরা চোখ নিয়েই আমরা বিভিন্ন সেগমেন্ট নিয়ে আমরা আলাপ করি এক একজন বিশেষজ্ঞর কাছে। তারই ফলশ্রুতিতে আজকে আপনাকে পেয়েছি একজন রেটিনা বিশেষজ্ঞ হিসেবে। স্যার, আমরা জানি যে ডায়াবেটিস এবং হাইপারটেনশন আমাদের বেশিরভাগ রোগীর এই দুইটা রোগ থাকলে অন্য কোনো রোগের প্রয়োজন হয় না স্যার। ডায়াবেটিস এবং হাইপারটেনশন নিয়ে অনেকদিন ভুগছেন। আমার প্রশ্ন, ডায়াবেটিস আসলে শরীরের কোন কোন অঙ্গকে ক্ষতি করতে পারে? রেটিনায় ডায়াবেটিস এবং এই হাইপারটেনশনের প্রভাব কতটুকু? আপনি যে কি সত্য একটা কথা বলেছেন ডক্টর সাহেব। আমার রোগীদের যারা আসে, ধরেন আমি তো রেটিনার প্র্যাকটিস করি, আমার 90% রোগী ডায়াবেটিক পেশেন্ট। আমি অনেক সময় ফান করি রোগীদের সঙ্গে, যে রোগীর ডায়াবেটিস নেই তাকে আমি একটা ফুলের তোড়া উপহার দেব। তো আমার যদি ডায়াবেটিস না থাকে, সেই রোগীকে আমি বলি, ভাই আপনার শতকরা 90% রোগী নেই। এখন যে রোগীর ডায়াবেটিস আছে এবং সঙ্গে ব্লাড প্রেশারও আছে, তাকে আমরা যেটা বলবো যে আপনাকে অবশ্যই রেগুলার, আপনার যেমন ব্লাড প্রেশার যেরকম চেক করেন, সম্ভবত ডক্টর তারিক রেজা আলী, উনি সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছেন। ওনার কাছে আমরা প্রশ্ন করেছিলাম সাধারণ মানুষের হয়ে, কারো যদি ডায়াবেটিস থাকে এবং সেই সাথে হাইপার টেনশন থাকে, তাহলে আসলে অন্য কোনো রোগের প্রয়োজন হয় না। এই দুটো রোগী শরীরের বিভিন্ন অংশকে ক্ষতিগ্রস্ত করে, যেমন কিডনিকে ক্ষতিগ্রস্ত করতে পারে, ডায়াবেটিস এবং ব্লাড প্রেশার, উচ্চ রক্তচাপ হার্টকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এবং শেষমেশ উনি আসলে যেটা বলতে শুরু করেছিলেন যে চোখের উপর ডায়াবেটিস এবং হাইপারটেনশনের যথেষ্ট প্রভাব রয়েছে। আর উনি কিছুক্ষণ আগেই বলেছিলেন যে
এই যে ডায়াবেটিস এবং হাইপারটেনশনের জন্য চোখের ভিতরে রেটিনাতে, সংবেদনশীল রেটিনাতে দুটো মারাত্মক রোগ দেখা দিতে পারে। একটি ডায়াবেটিসের জন্য ডায়াবেটিক রেটিনোপ্যাথি, হাইপারটেনশনের জন্য হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি। এই দুইটা রোগী যদি সময় মতো আমরা চিকিৎসা না করতে পারি তাহলে একটা অন্ধত্বের কারণ হয়ে দাঁড়াবে। হ্যাঁ, হ্যাঁ প্রফেসর, সহযোগী অধ্যাপক তারিক রেজা আলী, আপনাকে আমরা আবার পেয়েছি। আপনি আলোচনা যেটা করছিলেন আপনি করতে পারেন। জি হ্যাঁ, আমি যেটা বলছিলাম, আমি সরি যে হঠাৎ করে কারিগরি একটা কারণে হয়তো বা ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। তো ডায়াবেটিস আমার সারা শরীরের ক্ষতি করে, সবচেয়ে বেশি ক্ষতি করে আমার কিডনির, তারপরে হার্ট এবং আমার চোখের রেটিনা। চোখেরও কিন্তু সম্পূর্ণ জায়গারই ক্ষতি করতে পারে, চোখের কর্নিয়ার ক্ষতি করে, চোখের লেন্সের ক্ষতি করে এবং রেটিনার ক্ষতি করে। তা আমি যদি আজকে রেটিনার রোগ নিয়ে, যেহেতু আজকে আমরা ডিসকাস করছি, আমরা যদি এটা বলি চোখের রেটিনার কি ক্ষতি করে। রেটিনা একটা পাতলা পর্দা, কিন্তু সেই পাতলা পর্দাটাকে আল্লাহ তাআলা বানিয়েছেন আবার 10টি লেয়ারে, একদম পরতে পরতে 10টা লেয়ার থাকবে, এত পাতলা একটা পর্দা, তার মধ্যে আবার 10টা লেয়ার। তার ডায়াবেটিস করে কি, বিভিন্ন লেয়ারে রক্তক্ষরণ করে ফেলে, এটা হচ্ছে সবচেয়ে বড় কমপ্লিকেশন। এছাড়া করতে পারে যে সে রেটিনার বিভিন্ন লেয়ারে ফ্লুইড জমিয়ে দেয়, অর্থাৎ যেখানে রক্তক্ষরণ হয় সেখানেই ফ্লুইড জমে। এর ফলে আমরা যে একটু আগে কথাটা বললাম ম্যাকুলাতে যদি ফ্লুইড জমে যায় তাহলে কিন্তু রোগী আর ভালো দেখে না। এই যে ডায়াবেটিস জনিত ম্যাকুলার রোগ, সেটাই হচ্ছে ওয়ার্কিং পিপল যারা, অর্থাৎ যারা কর্মরত আছেন, যারা বিভিন্ন জায়গায় কাজ করছেন, ডায়াবেটিস রোগী কিন্তু বিভিন্ন অফিসে আদালতে বা নিজের কাজ করছেন, তাদের মধ্যে যদি চোখের অসুবিধা অথবা চোখের রোগের সবচেয়ে বড় কারণ হচ্ছে এই ডায়াবেটিসের ম্যাকুলার রোগ। তাহলে কি দাঁড়ালো, ডায়াবেটিস সারা শরীরেই ক্ষতি করে, কিন্তু রেটিনার সবচেয়ে বেশি ক্ষতি করে ওই ম্যাকুলার। যখনই সেই রোগীটা আরেকটু বেশি দিন ডায়াবেটিস হলো, রক্তক্ষরণটা বেড়ে গেল, সে করে কি, ওই রেটিনাটাকে টান দিয়ে ছিঁড়ে ফেলে। তার ফলে তখন আরো দৃষ্টিশক্তি কমে যায়। আমি আমার অনেক ডায়াবেটিসের রোগীকে এইভাবে বলি, সরাসরি বলি যে দেখুন, এই রকম যদি চলতে থাকে, আপনার বয়স এখন 65, আমি বলতে পারি যে 75 যেতে যেতে আপনি অন্ধ হয়ে যাবেন। আর আপনি বলতে পারবেন না যে আমি কবে মারা যাব, এমনও হতে পারে আপনার আয়ু 85 পর্যন্ত থাকতে পারে। কিন্তু এটুক শিওর যে 75-এর পরে 85 পর্যন্ত আপনি কিছুই দেখবেন না, দিন রাত কিছু বুঝবেন না। এটাই হচ্ছে ডায়াবেটিসের সবচেয়ে ভয়াবহতা। এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে অন্য অনেক রোগ আছে চোখের, যেখানে আমি অন্ধ একেবারে হব না, হয়তো আমি কম দেখব, হয়তো আমি পড়তে পারবো না, কিন্তু আমি টয়লেটে তো যেতে পারবো, আমি আমার গ্লাসে পানি তো ঢেলে খেতে পারবো। কিন্তু ডায়াবেটিস থেকে যে চোখের অন্ধত্বটা হবে, সেখানে কিন্তু রোগী একেবারে অন্ধ হয়ে যাবে, স্যার, এই দিন জিনিসটা রাত আসলে যাবে। খুব দুঃখজনক। এই জিনিসটা খুবই খুবই দুঃখজনক। দুঃখজনক এটাই এবং হচ্ছে ডায়াবেটিসের সবচেয়ে ভয়াবহতা। একটা কুফল, মানে একটা খারাপ দিক ডায়াবেটিসের। এবং দেখেন, এটা কিন্তু সাধারণের সচেতনতার অভাব। ডায়াবেটিস কিন্তু নির্মূলযোগ্য রোগ নয়, কিন্তু না, এটাকে কন্ট্রোল করা যায়, এটাকে কন্ট্রোল করা যায়। আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই স্যার, যে ডায়াবেটিস দীর্ঘদিন যাবৎ আছে, 20 বছরের ডায়াবেটিস, তার 9-10 থাকে, তাহলেও কি আপনার ওটা ক্ষতি হবে না? ডায়াবেটিস অনেক বেশি, 14-15-16, 3 বছরের ডায়াবেটিস, কোনটা বেশি ক্ষতিকর? খুবই সুন্দর কথা। একটা কথা মনে রাখতে হবে ডক্টর সাহেব, শুধু ব্লাড সুগারটাই কিন্তু দায়ী নয় আমার ডায়াবেটিস জনিত ক্ষতি করার জন্য। ব্লাড সুগার যেমন কন্ট্রোলে রাখতে হবে, একই সঙ্গে আরো অনেক কিছু আছে, অনেক ইনবর্ন ফ্যাক্টরস গুলো আছে যেগুলা এই ডায়াবেটিস জনিত রেটিনার রোগকে মানে অনেক বেশি বাড়িয়ে দেয়। আমাদের দেশে এই মুহূর্তে 7 মিলিয়ন মানুষ ডায়াবেটিস জনিত রোগে ভুগছে, এবং 2023 সালের মধ্যে এটা 10 মিলিয়ন হয়ে যাবে।
2025 সালের মধ্যে আরো বেড়ে যাবে। তার মানে কি, এই যে রোগীগুলো তাদের ডায়াবেটিসের যে, যদি আপনি যেটা বললেন যে কন্ট্রোলেও যদি থাকে, ডায়াবেটিস জনিত রেটিনার রোগীর সংখ্যা কিন্তু অনেক 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 বেড়ে যাচ্ছে। অর্থাৎ আমাদের রোগী, আপনি যেটা বললেন যে 14-15 ডায়াবেটিস থাকে 3 বছর পরে, তার যেমন ক্ষতি হতে পারে, আবার আমার যদি কন্ট্রোলেও থাকে 20 বছরের ডায়াবেটিস, ঠিক একই রকম ক্ষতি হতে পারে। যতই আমি কন্ট্রোলে রাখি, আমার 20 বছর 25 বছর পরে একই রকম ক্ষতি হতে পারে। তার জন্য এখন কিন্তু আমাদের প্রচুর পরিমাণে, আমরা বলি টাইপ 1 ডায়াবেটিক পেশেন্ট, অর্থাৎ যাদেরকে ইনসুলিনই লাগে, যাদের একদম 5 বছর 10 বছর 15 বছরের শিশুদের বা কিশোরের ডায়াবেটিস ধরা পড়ছে, তাদের কিন্তু এই ডায়াবেটিস জনিত চোখের রোগটা আমরা বলতে পারি হবেই, যদি সে বেঁচে থাকে। অর্থাৎ 15-র পরে 20 বছর 35-40 বছর বয়সী তার অনেক বেশি ক্ষতি হয়ে যাবে। তাহলে আমি কি উত্তরটা দিতে পারলাম যে ডায়াবেটিস যদি আমার কন্ট্রোলেও থাকে, সেটা যদি দীর্ঘমেয়াদী হয়, সেখানেও আমার ক্ষতি হবে, আর আনকন্ট্রোল থাকলে তো কিছুদিনের মধ্যে হবে, এটা তো আমরা বুঝতেই পারি। চমৎকার। স্যার, আপনার কাছে আরেকটা প্রশ্ন করব, খুব সাধারণ প্রশ্ন। চশমা আমরা অনেকেই পরি, চশমা অনেকেই পরেন। আমার প্রশ্ন, কতদিন পর পর সাধারণত চশমার পাওয়ারে পরিবর্তন আসতে পারে সাধারণত, কিন্তু ঘন ঘন চশমার পরিবর্তন হচ্ছে, একজন রোগী বারবার ডাক্তারের কাছে যাচ্ছে, ঘন ঘন চশমা পরিবর্তন করছে, এটা কি কোনো রোগকে ইঙ্গিত করে? অবশ্যই। আমি প্রথম অংশটার উত্তরটা দিয়ে নিই। যদি এটা একটা ইয়াং পেশেন্ট হয়, অর্থাৎ যদি একটা বাচ্চা ছেলে মেয়ে, 5 বছর 6 বছরের ছেলে, তার ধরেন -2 বা -3 লাগে বা -1ই লাগে, তার যেমন 6 মাস পরপরই কিন্তু আমার এই চশমা পাওয়ারটা চেঞ্জ হতে পারে। আবার একজন যদি বয়স 18 বা 20 হয়ে যায়, তার কিন্তু তেমন আর লাগে না। এখন এর পরেও যদি চেঞ্জ হতে থাকে, যে ঘন ঘন চেঞ্জ হচ্ছে, আগে +1 দিলে সে নিকটে পড়তে পারতো 40 বছর বয়সের একজন রোগী, কিছুদিন পরে আবার চেঞ্জ করতে হচ্ছে, এরকম যদি হয়, তখন কিন্তু আমরা ধারণা করতে পারি যে তার গ্লোকোমা রোগ থাকতে পারে। তখন কিন্তু রেটিনার রোগ না, গ্লোকোমা রোগের কারণে কিন্তু এরকম ঘন ঘন চশমার পরিবর্তন হতে পারে। এখন 5 বছর 7 বছরের একটা শিশু, তার ঘন ঘন পরিবর্তন হচ্ছে, -3 ছিল -3.5 -4 হয়ে যাচ্ছে, মা এসে কেঁদে ফেলে যে আমার শিশু তো, আমার বাচ্চা তো চশমা পরে স্যার, কিন্তু তারপরেও কেন তার চশমা পরিবর্তন হচ্ছে? তখন তাকে বোঝাতে হবে যে দেখুন, আপনার শিশুটা যেমন বড় হচ্ছে লম্বায়, ঠিক চোখের আকার আয়তনও বড় হচ্ছে, চোখের পাওয়ারটা তখন যে চেঞ্জ হয়, এটা কিন্তু ন্যাচারাল, এটা কিন্তু কোনো রোগের ওই রকম ভয়াবহতা প্রকাশ করে না। তবে যদি কারো খুব দ্রুত বেড়ে যায়, -7 -8 থেকে -11 12 হয়ে গেল, তখন কিন্তু আমাদেরকে অবশ্যই রেটিনার রোগ আছে কিনা সেটা দেখতে হবে, সেদিকে কিন্তু আবার নজর দিতে হবে। স্যার, আলোচনা অনেক জমে উঠেছে, আমাদের সাথে অনেক দর্শক আসলে সংযুক্ত হয়েছেন, আপনারা অনুষ্ঠানটা ভালো মতন দেখছেন, সাধারণের নিশ্চয়ই উপকারে আসবে। আমরা এক সময় হলো একটি বিজ্ঞাপনী বিরতিতে যাব, বিরতির পর এসে আপনার কাছ থেকে রেটিনার যত সমস্যা, করণীয় ও প্রতিকার, আরো কিছু জিনিস জেনে নেব। দর্শক, আপনারা আমাদের সাথেই থাকবেন, আমরা একটি বিজ্ঞাপন বিরতির পরে আবার ফিরে আসব। মানবদেহের সংবেদনশীল অঙ্গের মধ্যে অন্যতম প্রধান অঙ্গ হচ্ছে চোখ। চোখের আলো অনুষ্ঠান, যেখানে আধার হবে ম্লান। আমি মনে করি ডাক্তার শাহেদ হায়দার চৌধুরীর উপস্থাপনায় রাজ টিভি এই ধরনের একটি সুন্দর অনুষ্ঠান করার জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। চোখের যত্ন নিন, চোখ আপনার যত্ন নেবে। আপনার শিশুটি কি সময়ের আগে এবং কম ওজনে হয়েছিল? আপনি কি জানেন তার থেকে তার অন্ধত্ব হতে পারে? এক নতুন ভোরে নতুন প্রাণে হবে নতুন সুরের গান, নতুন করে চোখের আলো আধার
হয়ে যাবে ম্লান। হে হে না না না, হে না 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 না, লা 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 লা, লা 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 লা, লা 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 লা। নতুন করে চোখের আলো আধার হয়ে যাবে ম্লান। বাংলাদেশের স্বনামধন্য চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকের সরাসরি অংশগ্রহণে ডক্টর শাহেদ হায়দার চৌধুরীর গ্রন্থনা ও উপস্থাপনায় চোখের বিভিন্ন রোগের কারণ, চিকিৎসা ও প্রতিকার নিয়ে স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান চোখের আলো, নতুন করে আধার হবে ম্লান। চোখের আলো চোখের যত্ন নিন, আধার চোখ আপনার হয়ে যত্ন নিন। যাবে দেখতে চোখ রাখুন ম্লান। শুধুমাত্র রাজ টিভিতে প্রতি শনিবার রাত 10 ঘটিকায়। ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। আমরা বিজ্ঞাপন বিরতিতে যাবার পূর্বে রেটিনা নিয়ে কথা বলছিলাম ডাক্তার তারিক রেজা আলী স্যারের সাথে। স্যার, আপনি সংযুক্ত আছেন? জি। জি, আমরা জানতে চেষ্টা করব যে রেটিনা তো একটা সংবেদনশীল পর্দা। আপনি অনেকগুলি কথা তুলে এনেছেন। একটি নবজাতক শিশু, আমার মনে প্রশ্ন যে একটি নবজাতক শিশু সে নির্ধারিত সময়ের পূর্বে জন্মগ্রহণ করেছে, তার অনেকগুলি কমপ্লিকেশন হতে পারে। তাকে নিউনেটাল আইসিইউতে নিতে হয়, তাকে আপনার আইসিইউতে দীর্ঘদিন অক্সিজেন দিয়ে রাখতে হয়। চোখে কি অপরিপক্ক শিশুদের চোখের কি সমস্যা হতে পারে? অত্যন্ত দামি একটা প্রশ্ন ডক্টর সাহেব। আমি যদি মায়ের গর্ভে পুরো 40টা সপ্তাহ থাকতাম, অর্থাৎ যে শিশুটি নর্মালি জন্মগ্রহণ করছে তারও চোখের রেটিনা ডেভেলপ করতে আরো 1 মাস বেশি সময় লাগে, আরো 4 সপ্তাহ বেশি সময় লাগে। অর্থাৎ একটি নর্মাল শিশুর চোখের রেটিনা পুরোপুরি তৈরি হতে 44 সপ্তাহ সময় লাগে। এখন আমাদের দেশে কিন্তু অপরিণত শিশুর জন্মের হার অনেক বেড়ে যাচ্ছে, অনেক। আগে এই সমস্ত শিশুরা বাঁচতো না, কিন্তু এখন আমাদের নিউনেটাল আই কেয়ার এত বেড়ে গেছে, এত সুন্দর হয়েছে, এত সুন্দর সুন্দর এনআইসিইউ ডেভেলপ করেছে। বিশেষ করে আমাদের নিওনেটোলজির বন্ধুরা এত ভালোভাবে আমাদের এই সমস্ত অপরিণত শিশুদেরকে বাঁচাতে পারছে যে তাদের রেটিনা অনেকাংশে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে এখন সেটা আমরা বুঝতে পারছি, আগে যেটা বুঝতাম না, কারণ এই শিশুরা বাঁচতো না। তাহলে আমরা বলেছি যে একটা নর্মাল রেটিনা ডেভেলপ করতে 44 সপ্তাহ লাগে। সেখানে যদি একটা বেবি 35 সপ্তাহে হয়ে যায় তাহলে তার রেটিনার রোগ হতে পারে। যদি তার ওজন কম থাকে তাহলেও হতে পারে। আমরা একটা যে মানদণ্ড সেটা নির্ধারণ করেছি, 35 সপ্তাহের কম বয়সে যদিও জন্মগ্রহণ করে অথবা তার ওজন যদি থাকে 2 কেজি বা 2000 গ্রাম বা তার কম, তাকে 30 দিনের দিন ওই চোখের রেটিনা পরীক্ষা করতে হবে যে কোনো রোগ আছে কিনা। আর যদি জন্ম 28 সপ্তাহের আগে হয়, ওজন যদি থাকে 1250 গ্রামের কম, তাকে 20 দিনের দিনে পরীক্ষা করতে হবে। এছাড়া কোনো বেবি নিওনেটাল আইসিইউতে অনেক ঝড় ঝঞ্ঝা পার করেছে, সেপসিস হয়েছিল, তার সিপ্যাপ লেগেছে, তাকে ভেন্টিলেটর দিতে হয়েছে, তাকে অনেকবার ব্লাড ট্রান্সফিউজ করতে হয়েছে, তাকেও কিন্তু চোখের রেটিনা পরীক্ষা করতে হবে, যদিও তার ওজন 2 কেজির উপরে অথবা 35 সপ্তাহের পরে সে জন্মগ্রহণ করেছে। এই যে কথাগুলি বললাম এগুলি ভীষণ জরুরি মনে রাখার জন্য, কারণ এই যে বাচ্চাগুলো তাদের যদি রেটিনার রোগ হয় তাহলে কি হয়, ওখানে রক্তক্ষরণ হয়, যেটাকে আমরা বলি রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটি। রেটিনোপ্যাথি মানে রেটিনার রোগ, প্রিম্যাচুরিটি মানে অপরিণত বয়সে জন্মগ্রহণ করা, প্রিম্যাচিউর। তো এদের রেটিনা যদি একবার ছিঁড়ে যায় অথবা একবার যদি সেখানে রক্তক্ষরণ হয়ে যায় তাহলে কিন্তু সেই বেবিটা আর দেখবে না। কথাটা হচ্ছে কি ডক্টর সাহেব, আমরা ক্যাটারাক্ট সার্জারি নিয়ে অনেক কথা বলি, আমরা গ্লোকোমা নিয়ে প্রচুর কথা বলি। খুব কর্কশ ভাষায় যদি বলি,
আমার ক্যাটারাক্ট যখন হবে তখন আমার বয়স হবে 60-70। আমি তখন আমার বাঁচার সম্ভাবনা কতদিন? হয়তো আমি 85 বছর পর্যন্ত বাঁচবো, অর্থাৎ 15 বছর। আর আমার এই শিশুটি যদি অন্ধ হয়, সে বেঁচে থাকবে আরো 85 বছর। মাথায় রাখতে হবে এটা, যে ক্যাটারাক্ট সার্জারি নিয়ে আমরা প্রচুর গবেষণা করছি, প্রচুর খরচ হচ্ছে, কিন্তু এই যে রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটি, এটা নিয়ে সচেতনতা অত বেশি হচ্ছে না। আমার মনে হয় এটা সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত, যে যে সমস্ত অপরিণত বয়সের শিশুরা জন্মগ্রহণ করবে তাদের সবাইকে রেটিনার পরীক্ষাটা 30 দিনের মধ্যেই করতে হবে। এখন কথা হচ্ছে ডক্টর সাহেদ, কোন বেবিটা প্রি ম্যাচিউর জন্ম নিল সেটা আমি জানবো কিভাবে? আমি রেটিনা স্পেশালিস্ট, আমি তো জানি না। আমার কাছে এই বেবিটাকে পাঠানোর দায়িত্বটা কিন্তু নিওনেটোলজিস্টের অথবা পেডিট্রিশিয়ানের, এমনকি গাইনোকোলজিস্ট বন্ধুরা যারা আমার আছেন তাদেরও কিন্তু একটা দায়িত্ব থেকে যায়, যে যখন প্রি ম্যাচিউর একটা বেবি হলো তাকে কিন্তু মা বাবাকে মনে করিয়ে দেওয়া যে দেখো, তোমার এই বাচ্চাটাকে কিন্তু 30 দিনের মধ্যে একজন চক্ষু বিশেষজ্ঞ দিয়ে দেখাতে হবে। শুধু চক্ষু বিশেষজ্ঞ বললে হবে না, তাকে রেটিনা স্পেশালিস্ট দিয়ে দেখাতে হবে। আরো কর্কশ ভাবে যদি বলি, আমাদের দেশে রেটিনা স্পেশালিস্ট আছি আমরা 60 থেকে 70 জন, ধরে নেন 100 জন, কিন্তু এই রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটি নিয়ে কাজ করি আমরা খুব বেশি না, হয়তো 15 জন থেকে 20 জন হব। এই যে 15-20 জন, তাদের কাঁধে পুরো দেশের দায়িত্ব। আপনি অবাক হবেন, আপনি মানে কত শিশু প্রত্যেক বছর জন্ম নিচ্ছে। 14,000 থেকে 15,000 শিশু এরকম জন্ম নিচ্ছে, যাদের আমাদের এরকম স্ক্রিনিং, আমরা বলি এটাকে স্ক্রিনিং ফর ডায়াবেটিক রেটিনোপ্যাথি যেরকম হয়, ঠিক সেরকম স্ক্রিনিং ফর রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটি করতে হবে। এই হচ্ছে আমার মূল বক্তব্য এই সমস্ত রোগীদের জন্য। চমৎকার স্যার, আপনার মাধ্যমে আমি দায়িত্ব নিয়ে বলতে চাই যে রাজ টিভিতে আমি দীর্ঘদিন যাবৎ সঞ্চালকের ভূমিকায় আছি। চোখের আলো আধার হবে ম্লান, এটা আপনাদের অনুষ্ঠান স্যার, আপনাদের মতো বিশেষজ্ঞ ডাক্তারদের অনুষ্ঠান, আপনাদের হয়ে এটা প্রান্তিক মানুষের অনুষ্ঠান। এই যে আপনার যে কথাবার্তাগুলি খুব সুস্পষ্ট, গাইনোকোলজিস্ট ডেলিভারির সময় অবশ্যই একজন নিওনেটোলজিস্ট কিন্তু থাকেন উপস্থিত, তখনই ওনারা জেনে যাচ্ছেন শিশুটি অপরিপক্ক কিনা, ওজন কম কিনা, ওনারাই ডিসাইড করবেন, এবং ওনাদেরকেই তখন আপনাদের মতো যারা রেটিনা স্পেশালিস্ট, বিশেষভাবে যারা আরোপি নিয়ে কাজ করেন, তাদের শরণাপন্ন হতে হবে। দর্শকরা আমাদেরকে শুনছেন, যেহেতু ওনাদেরও সচেতনতার জায়গা তৈরি হয়ে গেল, এখানেই আমাদের সার্থকতা। স্যার, আমি আরেকটা প্রশ্নে আসবো আপনাদের, যে ARMD রোগটা আসলে কি, কাদের ARMD, ডিজেনারেশন হ্যাঁ, কাদের হচ্ছে স্যার, কেন হচ্ছে, কি করণীয়? আমরা এতক্ষণ ধরে আলাপ করলাম অপরিণত শিশুদের, এখন আমরা করব পরিণত শিশুদের, অর্থাৎ যারা একদম বয়স্ক, তারাও তো শিশুর মতো হয়ে যান 60-এর পরে। তো 60, 70, 80 এখন কিন্তু আমাদের বাঁচার সম্ভাবনা, আমাদের যেটাকে বলি লাইফ এক্সপেক্টেন্সি, সেটা অনেক বেড়ে গেছে। আমরা এখন অনেক এই 80, 85, 90ও দেখি বিভিন্ন দেশে। আমাদের দেশে 80, 85 কিন্তু এখন অনেক রোগী আছেন। তো একটা কথা কি ডক্টর সাহেব, এইজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন, এটা কিন্তু সেলফ এক্সপ্লানেটরি, অর্থাৎ বয়স জড়িত এজ রিলেটেড। ম্যাকুলা আমরা বলেছি যে চোখের রেটিনার সেই জায়গাটা যেখান দিয়ে আমি সবচেয়ে ভালো দেখি, আর ডিজেনারেশন শব্দের অর্থ হচ্ছে বয়স জড়িত ক্ষয়। অর্থাৎ কোনো রোগী যদি 60 বছর হয়, তাদের শতকরা 60 জনের সম্ভাবনা যে এই রোগটা হবে, এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন। সবার কিন্তু হয় না, 60 জনের কিন্তু হয়। যাদের বয়স 70 বা তার বেশি, তাদের শতকরা 70 জনের এই রোগটা হয়। যাদের বয়স 80 এবং তার উপরে, তাদের শতকরা 80 জনের এই রোগটা হয়। যাদের 90 বা তার উপরে, তাদের শতকরা 90 জনের এই বয়সজনিত রেটিনার বা ম্যাকুলার রোগটা হয়। এখানে কি হয়, রোগী কি অন্ধ হয়ে যায়? না, রোগী অন্ধ হয় না, কিন্তু রোগী পড়তে পারে না।
সবচেয়ে বড় কমপ্লেইন, 70 বছরের একটা রোগী, তার সবসময় তখন শখ হয় আমি পেপারটা পড়বো, বইটা পড়বো, কোরআন শরীফটা পড়বো, ধর্মীয় পুস্তক পড়বো, তখন আর সে পড়তে পারে না। অথবা তার এত স্বাদের একটা নাতি বা নাতিন হয়েছে, তার চেহারাটা সে ভালো করে দেখে না, দেখে যে নাতিন হামাগুড়ি দিচ্ছে কিন্তু তার ফেসটা দেখতে পায় না। এই যে রোগটা অত্যন্ত পেইনফুল, যে সে বেঁচে আছে সবকিছু কিন্তু সে ভালো দেখতে পাচ্ছে না। এটাই হচ্ছে বয়সজনিত রেটিনার রোগ অথবা এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন। এটা দুই ধরনের ডক্টর সাহেব, আমি জানি না আপনার সময় আছে কিনা। দুই ধরনের, একটাকে আমরা বলি ড্রাই বা শুষ্ক বা যেখানে রক্তক্ষরণ হয়নি, আরেকটাকে বলি ওয়েট বা ভেজা বা যেখানে রক্তক্ষরণ হয়ে গেছে। যতক্ষণ আমার ড্রাই এআরএমডি আছে ততক্ষণ আমার কিছুটা হলেও দেখার সম্ভাবনা অনেক বেশি। তো যখনই আমার ওয়েট এআরএমডি হয়ে গেল, অর্থাৎ রক্তক্ষরণ হয়ে গেল, তখন কিন্তু দেখার সম্ভাবনাটা অনেক কমে যায় এবং তখনই চোখের মধ্যে ইনজেকশন দিতে হয়। চোখের মধ্যে ইনজেকশন শুনলে আমরা কিন্তু ভয় পাই, কিন্তু দিতে যখন হবে, চিকিৎসা যখন করতেই হবে, ভয় পেলে চলবে না। তাদেরকে মাসে মাসে একটা করে ইনজেকশন দিয়ে যেতে হবে, 3টা না 6টা না 9টা, মাসে মাসে এটা আমরা বলতে পারবো না, এক এক রোগী এক একভাবে তার রেসপন্স করে। তো এই হচ্ছে আপনার একদম অল্প কথায় যদি আমি এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশনটা বলি। আরেকটা স্যার, পয়েন্ট আপনি এখানে অ্যাড অল্প- করতে চাই আপনি- যে আপনি অল্প যে কথায় সেটা স্যার হচ্ছে, নিয়ে আসছেন, জি, আপনি অল্প এটা একটা কথায় স্যার কথা নিয়ে আসছেন ডক্টর যে সাহেব, যারা ইনজেকশন। যারা ধূমপান করেন তাদের কিন্তু এই রোগটা অনেক বেশি হয়, এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন। চমৎকার। তার মানে ধূমপায়ীরা আজকের এই অনুষ্ঠানের পরে সাবধান হওয়াটা তাদের জন্য বিশেষ বার্তা। এটা একটা বার্তা। স্যার, আপনি কিন্তু এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন সুন্দরভাবে বয়স্ক শিশুদের যে রোগটা খুব সুন্দর এক্সপ্লেনেশন করেছেন। আমাদের যারা দর্শক তারা অবশ্যই আজকে জিনিসটা জেনে নিলেন আপনার মাধ্যমে। স্যার, আপনি বারবার বলছিলেন যে ইনজেকশন একটা লাগতে পারে, 6টা লাগতে পারে, 2টা লাগতে পারে, কিংবা আরো বেশি লাগতে পারে, প্রতি মাসে একটি দেন। স্যার, আমরা শুনেছি ইনজেকশন অ্যাভাস্টিন এবং লুসেন্টিস আপনারা দুইটাই ব্যবহার করছেন। কেন করছেন? লেজার দেওয়ার পূর্বে আপনারা করছেন, কেন করছেন এবং এই দুইটার মধ্যে আসলে পার্থক্যটা কোথায়? হ্যাঁ, পার্থক্যটা আসলে খুব যে অনেক তা নয়। ইনজেকশন লুসেন্টিস সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের অনুমোদিত, আমরা যেটাকে বলি FDA অ্যাপ্রুভড, ফেডারেল ড্রাগ অথরিটির অ্যাপ্রুভড ড্রাগ। কিসের জন্য? ওই যে এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন, যেটা ওয়েট ভ্যারাইটি, যেখানে রক্তক্ষরণ হয়ে গেছে, তার চিকিৎসার জন্য ওই লুসেন্টিসটা হচ্ছে অ্যাপ্রুভড। এটা চোখের জন্যই তৈরি হয়েছে। এটা অত্যন্ত কম ওজনের এবং সেটা রেটিনার ক্ষতি করে অনেক কম। কিন্তু যেটা অ্যাভাস্টিন, সেটা তৈরি হয়েছে বা FDA অ্যাপ্রুভাল পেয়েছে পেটের একটা ক্যান্সারের চিকিৎসার জন্য। সমস্যাটা হচ্ছে বা মজাটা হচ্ছে, এই অ্যাভাস্টিন হচ্ছে প্রো ড্রাগ লুসেন্টিসের। আপনি নিশ্চয়ই প্রো ড্রাগটা জানেন। সেটা হচ্ছে আমার রোগী যারা লিসেনার তাদের জন্য আমি বলছি, প্রো ড্রাগ হচ্ছে যেটার থেকে আরেকটা ড্রাগ তৈরি হয়, অর্থাৎ মূল ড্রাগ তার থেকে আরেকটা ড্রাগ তৈরি হলো। তো অ্যাভাস্টিন হচ্ছে লুসেন্টিসের প্রো ড্রাগ, অর্থাৎ দুটো ড্রাগের মধ্যে অনেক মিল আছে, তার অনেক কাছাকাছি। খোদ মার্কিন যুক্তরাষ্ট্রেই এই অ্যাভাস্টিনটা চোখের মধ্যে দিয়ে, পেটের একটা ক্যান্সারের চিকিৎসার ওষুধ, সেটা সরাসরি চোখের মধ্যে দিয়ে ভালো রেজাল্ট পাওয়া গেছে। তারপরে সারা পৃথিবীতে এটা ছড়িয়ে পড়েছে। কেন? শুধুমাত্র দামের কারণে। লুসেন্টিস অনেক কস্টলি, অ্যাভাস্টিন অত কস্টলি নয়। এটাই হচ্ছে মূল কারণ। আমাদের রোগীদেরকে, আমাদের দেশে যদি বলি যে অ্যাভাস্টিন এবং লুসেন্টিসের মধ্যে অনেক পার্থক্য তা নয়, কিন্তু দামের পার্থক্য যেরকম আছে। অনেক রোগী আমাকে বলে, ডক্টর আপনার চোখে দিতে হলে কি করবেন, কোনটা নেবেন, অ্যাভাস্টিন নেবেন না লুসেন্টিস নেবেন? আমি বলি লুসেন্টিস নেব। কেন? কারণ হচ্ছে, 1 নাম্বার, এটা চোখের জন্যই তৈরি হয়েছে, তার মানে তার ক্ষতি করার সম্ভাবনা অনেক কম, বলতে গেলে নাই। 2 নাম্বার হচ্ছে, এইটা কেনার মতো সামর্থ্য আমার আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, এখনো আমি কিনতে পারবো।
তো যদি আমার টাকা কম থাকে বা আমি এত খরচ করতে না চাই, আমি যদি অ্যাভাস্টিনে চলে যাই, সরাসরি কথা, আমি কোনো ভুল করছি না। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুমোদিত নয় অ্যাভাস্টিন। এরকম অনেক ড্রাগ আছে যেটা অনুমোদিত নয়, কিন্তু আমরা বিভিন্ন জায়গায় ইউজ করছি রোগীদের স্বার্থে। এটা শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রে ইউজ হচ্ছে এই অ্যাভাস্টিন। সো এটা যদি কেউ দেয় তাতে কোনো ভুল নেই। আপনি জেনে অবাক হবেন বা আশ্চর্যান্বিত হবেন, এখন যে করোনা রোগের চিকিৎসা হচ্ছে সেখানেও অ্যাভাস্টিন ইউজ করা হচ্ছে, আইভি ইন্ট্রাভেনাস দেওয়া হচ্ছে। তো যাই হোক, মূল কথাটা হচ্ছে অ্যাভাস্টিন এবং লুসেন্টিস কাছাকাছি। অ্যাভাস্টিনটা তৈরি হয়েছিল পেটের একটা ক্যান্সারের চিকিৎসার জন্য, লুসেন্টিসটা সরাসরি ওইখান থেকেই তৈরি করা হয়েছে, আরো রিফাইন করে, যেটা চোখের রোগের জন্য তৈরি করা হয়েছে। এখন অ্যাভাস্টিন লুসেন্টিস ছাড়াও আরো দুটো ওষুধ বাজারে চলে এসছে, একটার নাম আইলিয়া, আরেকটার নাম ব্রোলিসিজুমাব। আইলিয়াটা আমাদের দেশে এখনো ওইভাবে আসেনি, কিছু কিছু জায়গায় ব্যবহৃত হচ্ছে, আর ব্রোলিসিজুমাব কিছুদিনের মধ্যেই চলে আসবে। এই ড্রাগগুলো চলে আসলে আরো প্রতিদ্বন্দ্বিতা বেড়ে যাবে। চমৎকার স্যার, আপনারা এই ইনজেকশন দেওয়ার পরে আপনারা লেজার করে দিচ্ছেন চোখে। আসলে সাধারণকে একটু বুঝিয়ে বলবেন, লেজার দিয়ে আপনারা কি করছেন, ব্লিডিংটা বন্ধ করছেন কিভাবে? আচ্ছা, লেজার আমরা বেশিরভাগ ক্ষেত্রে করি এই যে এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশনে আমরা করি না, আমরা করি ডায়াবেটিস অথবা রেটিনাল ভেইন অক্লুশন, আমি যে বললাম রক্তনালী ছিঁড়ে যাওয়া, এই দুটো রোগে আমরা লেজার করি। ডায়াবেটিসে যখন ম্যাকুলায় ফ্লুইড জমে গেল, আমরা আগে ইনজেকশন অ্যাভাস্টিন বা লুসেন্টিস দিলাম, ফ্লুইডটা কমিয়ে দিলাম, তখন আমরা লেজার করে দিই। লেজার হচ্ছে একটা লাইট, যেটা আমরা যেমন করে ওয়েল্ডিং করি, লোহাকে পুড়িয়ে দিই, আমার রেটিনাকে ওই রকম আমরা পুড়িয়ে দিই মানে ওই জায়গাটাকে একদম ধ্বংস করে দিই, যে ওখানকার আর কোনো খাবারের প্রয়োজন হবে না। আমার খাবার সরবরাহ কম, আমি পুরো রেটিনাতে খাবার দিতে পারছি না ডায়াবেটিস রোগীদের, তখন আমরা লেজার করে দিই, যাতে যতটুক খাবার আছে সেইটুক দিয়ে যেন অন্তত ওই ম্যাকুলাটা ভালো থাকে। তো অর্থাৎ ইনজেকশন দিয়ে তখন আমরা লেজার করি ওই ম্যাকুলাটাকে ভালো রাখার জন্য। এটা হলো ডায়াবেটিসের। একইভাবে যেখানে রক্তক্ষরণ হয়ে গেছে, রেটিনাল ভেইন অক্লুশন বললাম যেটাকে, সেখানেও ওই ম্যাকুলাটাকে ভালো রাখার জন্য আমরা ইনজেকশনের পরে লেজার করতে পারি। ধন্যবাদ স্যার। আমরা মোটামুটি অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আমরা আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আপনার কাছ থেকে শুনবো। রেটিনায় কি কোনো ধরনের টিউমার হতে পারে? হলে কোন বয়সে হয়, কি করণীয়? অত্যন্ত অত্যন্ত ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটা করার জন্য ডক্টর শাহেদ। রেটিনায় টিউমার হতে পারে। টিউমার আমরা জানি দুই ধরনের, একটাকে বলি বিনাইন বা যেটা নির্দোষ, যেটা কোনো ক্ষতি করছে না, আরেকটা হচ্ছে ম্যালিগন্যান্ট বা যেটা অত্যন্ত প্রাণ সংহারী, যেটাকে আমরা আমাদের কথ্য ভাষায় বলি ক্যান্সার। তো রেটিনায় এই দুই ধরনের টিউমারই হতে পারে, বিনাইনও হতে পারে, ম্যালিগন্যান্টও হতে পারে, শিশুদেরও হতে পারে, বয়স্কদেরও হতে পারে। শিশুদেরটা দিয়ে শুরু করি। শিশুদের বিনাইন টিউমারের সংখ্যা বলতে গেলে নেই, ম্যালিগন্যান্টই বেশি। একদম 2 বছর 3 বছরের ফুটফুটে শিশু, কিন্তু চোখের মধ্যে একটা ক্যান্সার, এরকম রোগী প্রচুর পাই আমরা, প্রচুর আসছে। এবং কেন যেন এই সমস্ত শিশুরা আরো বেশি প্রাণবন্ত হয়, আরো বেশি দেখতে সুন্দর হয়, কিন্তু মা কমপ্লেন করে যে আমার বাচ্চার চোখটার মধ্যে কেমন যেন বিড়ালের চোখের মতো জলজল করে রাতের বেলায়। আমরা তখনই ভয় পেয়ে যাই যে এটার মধ্যে রেটিনার ক্যান্সার আছে কিনা, যেটাকে আমরা বলি রেটিনোব্লাস্টোমা, একটা প্রাণ সংহারী একটা রোগ। তো এখন আর এটার চিকিৎসা ব্যবস্থা এখন বাংলাদেশেও হচ্ছে, এই রেটিনোব্লাস্টোমা। এখন আর প্রাণ সংহারী আমি বলবো না, নানা রকম চিকিৎসা আমাদের আছে, কেমোথেরাপি, রেডিওথেরাপি, তারপরে অনেক কিছু করি আমরা। এখন প্রাণ তো বাঁচেই, আমরা এখন চোখটাকেও বাঁচানোর চেষ্টা করি, অনেক রোগীর চোখটাকেও আমরা বাঁচাতে পারি। আমাদের কলিগরা এটা করছেন যারা অকুলার অঙ্কোলজিতে কাজ করেন। বড়দের এই রেটিনার টিউমার সবচেয়ে বেশি হয়, যেটাকে আমরা বলি কোরোয়েডাল মেলানোমা। ঠিক রেটিনা নয়, রেটিনার পেছনে এইখান থেকে একটা ক্যান্সার তৈরি হয়, এবং সেটা ধীরে ধীরে চোখটাকে তো ধ্বংস করেই, প্রাণ সংহারী। কারণ আপনি জানেন যে কোরোয়েডে অত্যন্ত বেশি রক্ত সরবরাহ আছে। আমার কিডনিতে যেরকম রক্ত সরবরাহ অত্যন্ত বেশি,
তারপরে সেকেন্ড হচ্ছে আমার চোখের কোরয়েড, অর্থাৎ যেটা চোখটাকে রক্ত সরবরাহ করে সেই অংশটা, ওখানে এক ধরনের ক্যান্সার তৈরি হয় যেটাকে আমরা বলি করয়েডাল মেলানোমা। সেইখানে কিন্তু রোগীর একদম প্রাণ সংহারী একটা রোগ এটা, এখান থেকে কিন্তু রোগী মৃত্যুবরণ করতে পারে। সেই কারণে এটা ডায়াগনোসিসও খুব জরুরি, এবং অনেক সময় আমরা চোখটাকে রাখতে পারি না, চোখটাকে ফেলে দিতে হয় তার প্রাণ বাঁচানোর তাগিদে। অনেক ধন্যবাদ ডাক্তার তারিক রেজা আলী। আমরা অনুষ্ঠানটা শেষ করব, যদি আপনি টেক হোম মেসেজ কিংবা এই বিদায় বেলা রাজ টিভির উদ্দেশ্যে, চোখের আলো আধার হবে ম্লান এই অনুষ্ঠানটির উদ্দেশ্যে, এবং আমাদেরকে যারা সহায়তা করছেন সায়েন্টিফিক পার্টনার হিসেবে অ্যারিস্টো ভিশন এরকে নিয়ে, এবং শেষমেশ যাদের জন্য আমাদের অনুষ্ঠান, সেই দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। অনেক ধন্যবাদ শাহেদ। আমি দুটো কথা বলবো। একটা হচ্ছে আমার ডায়াবেটিস নেই, বয়স 40, কিন্তু আমি ডাক্তারের কাছে গেলাম যে আমি এখন কাছে কম দেখছি। যখন আমার নিকটের চশমা লাগছে, আমার ডাক্তার আমাকে চশমা দিয়ে বিদায় দিলেন, আমি তখন ডাক্তারকে বলবো যে ডক্টর কাইন্ডলি আপনি আমার চোখের রেটিনাটা একবার এক্সামিন করে দেখুন যে আমার গ্লোকোমা রোগের কোনো সম্ভাবনা আছে কিনা। এটা গেল যার ডায়াবেটিস নেই। আর যার দুর্ভাগ্য ডায়াবেটিস যদি থাকে, তাকে আমি বলবো যদি কোনো রোগী চোখের ডাক্তারের কাছে যান, তাকে বলবেন যে ডক্টর দয়া করে আমার রেটিনাটা একটু চেক করে দেন, দেখেন তো ডায়াবেটিস থেকে কোনো ক্ষতি হলো কিনা। যদি ক্ষতি না হয়, বছরে বছরে যখনই আমি চোখের ডাক্তারের কাছে যাচ্ছি, আমি যেন চোখের রেটিনাটা চেক করি। যদি আমার ডায়াবেটিসের ডাক্তার আমাকে চোখের ডাক্তারের কাছে নাও পাঠায়, যেমন ভাবে আমি ডায়াবেটিস কন্ট্রোল করি 3 মাস পর পর ডাক্তারের কাছে যাই, ঠিক সেরকম চোখের ডাক্তারের কাছে বছরে অন্তত একবার তো যাবই, পারলে 2 বার যাব। যে দেখুন তো ডক্টর আমার চোখের রেটিনার কোনো ক্ষতি হলো কিনা ডায়াবেটিস জনিত। এই কথাটা আমি সবাইকে এই শেষ বেলায় বলতে চাই, যে চোখের ডাক্তারের কাছে গেলে তাকে অনুরোধ করবেন যে চশমা দিয়ে বিদায় নেবেন না, বা বিদায় দিলে আপনি বলবেন ডক্টর দয়া করে আমার চোখের রেটিনাটা একটু চেক করে দেন। অনেক ধন্যবাদ প্রিয় অধ্যাপক ডাক্তার তারিক রেজা আলী। আপনি খুব অনুপ্রেরণামূলক কিছু কথাবার্তা বলেছেন, যেটার থেকে অবশ্যই আমার দর্শকরা উপকৃত হবে। প্রিয় দর্শক, আপনারা নিজেরা সচেতন হবে, সচেতনতার জন্যই আপনাদের এই অনুষ্ঠান। আপনারা অবশ্যই চোখের যত্ন নেবেন, চোখ আপনার যত্ন নেবে। ধন্যবাদ। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please